সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি একটি ব্রেকিং নিউজ থাকবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যেটি আজ আমরা শুনেছি, তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। 3 সপ্তাহ সাক্ষ্য গ্রহণের পর 12 ঘন্টারও কম সময়ে বিচার বিবেচনা করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসমানি মামলায় দোষী সাব্যস্ত করেছে ম্যানহাটনের জুরি। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে মুখ বন্ধ রাখতে দেয়া অর্থের বিষয়টি ঢাকতে ব্যবসায়িক আর্থিক লেনদেনের বিষয়টি মিথ্যে তথ্য দেওয়ার 34টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গিলটি 34 কাউন্টস। আগামী 11 জুলাই তার শাস্তি ঘোষণার কথা রয়েছে। এর ঠিক 4 দিন পরেই মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। হোয়াট এ টাইমিং! দেশের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। এর সর্বোচ্চ শাস্তি হতে পারে 4 বছরের কারাদণ্ড, যদিও বিচারক হুয়ান মার্শান হয়তো ট্রাম্পকে কারাগারে নাও পাঠাতে পারেন। এর পরিবর্তে জরিমানা, প্রবেশন অথবা সুপারভিশন দিতে পারেন। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাতভর ইসরায়েলি বিমান হামলায় সেন্ট্রাল দোরাবেলায় একটি শরণার্থী শিবিরে 12 জনের মৃত্যু হয়। আরেক স্থানের নর্দার্ন গাজায় বস্তুচ্যুতদের বিনামূল্যে খাবার দিতে বের হওয়া গাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই গাড়িতে একটি পরিবারের সদস্য ছিল, যারা সবাই নিহত হয়েছেন। 3 সপ্তাহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর ইসরায়েল বলছে জাবালিয়া থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে সেখান থেকে যারা পালিয়ে গিয়েছিলেন, বাড়ি ছেড়ে পালানো প্যালেস্টাইনিয়ানরা অনেকে নিজ নিজ ঘরে ফিরলেও সেখানে তাদের বাড়ির কোনো অংশই, কোনো চিহ্নই ছিল না। গাজায় যুদ্ধ বন্ধ এবং স্থায়ী, অ্যান্ড দিস ইজ দ্য ব্রেকিং নিউজ পার্ট অফ ইট, গাজায় যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন আফটার 8 মান্থস। মনে রাখবেন, শুক্রবার আজ সকালে হোয়াইট হাউসে তিনি বলেছেন কাতারের মাধ্যমে মধ্যস্থতায় একটি নতুন পরিকল্পনায় ইসরায়েল এবং হামাসের মধ্যে কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই পরিকল্পনার প্রথম ধাপে 6 সপ্তাহ যুদ্ধবিরতি, 3 ফেজ, 3টি ধাপ আছে এটির। প্রথম ধাপটি হচ্ছে 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। আমি যতদূর শুনেছি, আমি শুনছিলাম, ইটস এ ইমিডিয়েট এফেক্ট যদি মেনে নেওয়া হয়। প্রস্তাবে গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। এছাড়াও গাজায় বাসিন্দাদের খাদ্য সংকট মোকাবেলায় প্রতিদিন, অর্থাৎ দিনে অন্তত 600 ট্রাক ত্রাণ পৌঁছানোর কথা বলা হয়েছে এই প্রস্তাব অনুযায়ী। এবং বস্তুচ্যুত প্যালেস্টাইনিয়ানরা বাড়িতে ফিরবেন দ্বিতীয় ধাপে। এই অস্থায়ী যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতি টেম্পোরারি সিজফায়ার পার্মানেন্ট রূপটি নেবে। গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং সকল জিম্মি এবং বন্দীকে মুক্ত করতে হবে। তৃতীয় ধাপটি হচ্ছে, যেটি নিয়ে আমি ইতিপূর্বে কয়েকবার হালকা হলে কথা বলেছি, গাজায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। উই নিড দ্য ডে আফটার ওয়ার। গাজায় বড় ধরনের সংস্কারের মাধ্যমে গাজাকে পুনর্গঠন করা হবে। দিস ইজ দ্য 3 ফেজেস। ইয়েমেনের হুতিরা বলছে আমেরিকা ও ব্রিটেনের যৌথ হামলায় 16 জন নিহত হয়েছে, ইয়েমেনে 40 জন আহত হয়েছে। আমেরিকার পক্ষ থেকে হুতিদের লক্ষ্য করে 13টি হামলা চালানোর কথা বলা হয়েছে। রেড সি এবং গালফ অফ এইডেনে মালবাহী জাহাজের উপর হামলা বাড়িয়েছে হুতিরা এবং শুক্রবার তারা রেড সিতে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আইজেনহাওয়ারের উপরে হামলা চালায়। ইসরায়েলে গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত সমুদ্রপথে এ ধরনের হামলা তারা চালিয়ে যাওয়ার কথা বলছেন। এদিকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া যোগ হয়েছে। তবে এই পদক্ষেপ দেশটির পার্লামেন্টে এখনও অনুমোদন পাওয়া বাকি রয়েছে। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই তা হয়ে যাবে বা সম্পূর্ণ হবে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর আয়েশা দেওয়ান, পলিটিক্যাল অ্যানালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি প্রথমেই ট্রাম্প ভার্ডিক্ট দেওয়ার পর তার বক্তব্যটি দেখে নিব, চলুন সেটি দেখে নেওয়া যাক। This was a disgrace. This was a rigged trial by a conflicted judge who was corrupt. It's a rigged trial, a disgrace.
They wouldn't give us a venue change. We were at 5% or 6% in this district, in this area. This was a rigged, disgraceful trial. The real verdict is going to be November 5th by the people. Okay. November 5th by the people, real verdict, আসল বিচার কার্যের ফলাফল পাওয়া যাবে। উনি আসলে ইঙ্গিত দিচ্ছেন নভেম্বরের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে। আমি আয়েশা দেওয়ান আপনার কাছে যাব। প্রথম প্রশ্ন আপনার কাছে, প্রথমত ট্রাম্পের কি সাজা হতে পারে কিনা। আরেকটি বিষয় হচ্ছে ট্রাম্পের ক্যাম্পেইন জানিয়েছে ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পরপরই তারা $34.8 মিলিয়ন নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। আর ট্রাম্প তো মিথ্যা বলেই যাচ্ছেন, এটি একের পর এক এটি আছে। এখনও তিনি যে সাজাটি দেওয়া হয়েছে এটির ব্যাপারে সম্পূর্ণভাবে অখুশি। আমরা ট্রাম্প আজকে প্রেসিডেন্ট বাইডেনের কথা শুনেছি, উনি বলছেন দিস কান্ট্রি ইজ ল অ্যান্ড অর্ডার, আপনাকে ল অ্যান্ড অর্ডার মেনে নিতে হবে। এর মানে কি এত কিছুর পরও ট্রাম্পের যারা সমর্থক আছেন তাদের কাছে তাদের জনপ্রিয়তা মোটেও কমেনি? আপনি কি মনে করেন? অথচ কবে তো নেই, আসলে বাড়ছে, অবস্থা দিচ্ছে তাই মনে হচ্ছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, ট্রাম্পের যেটা আমরা জানি যে বেসিক 37% রিপাবলিকান, তারা কিন্তু কখনোই যত কিছুই হয়ে যাক তারা ট্রাম্পের দিকেই থাকে আমরা জানি। এবং এই যে ভার্ডিক্টটি হয়েছে, বিচারের রায়টাকেও তারা ক্যাপিটালাইজ করেছে ইন আ ওয়ে যাতে আরো বেশি তারা এদেরকে স্টিমুলেট করতে পারে। এবং এটা আমরা প্রথম থেকেই দেখেছি যে প্রত্যেকবারই যখন তার কোর্ট অ্যাপিয়ারেন্স হচ্ছে কিংবা যে কোনো মামলাগুলো নিয়ে মুভ হচ্ছে, সেখানে সে এমনভাবে স্টেটমেন্ট দিচ্ছে যাতে তার বেস সবসময় আরো টেম্পটেড থাকে, আরো বেশি এটার দিকে ঝুঁকে যায়। এটা এক ধরনের, আমার কাছে মনে হয় যে ইটস এ কাইন্ড অফ নেগেটিভ অ্যাট্রাকশন। যত বেশি নেগেটিভ কাজ হচ্ছে, ট্রাম্প যেখানেই আটকাচ্ছে সেটাকে সে আরো তার বেসকে বোঝাচ্ছে, দেখো আমি কত পপুলার, কিংবা আমার এগেনস্টে তারা আমাকে থামানোর জন্য এগুলো সব করছে। এটা একটা এত অন্ধের মতো একটা অ্যাডিকশন চলছে, আমি বলবো যে ট্রাম্প অ্যাডিকশন তার বেসের মধ্যে। সেখানে কোনো কিছু হবে না। আর আপনি যেটা বললেন যে ফান্ড কালেকশন, এটা আমরা এর আগেও দেখেছি করেছে, যে আটলান্টাতে যখন গেছে মাগশট করে প্রচুর ফান্ড রেজ করেছে। এবং এই ভার্ডিক্টে যেটা আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তার তার সাজা হবে কিনা। সাজা হবে, এবং সাজাটা কিভাবে হবে সেটা হচ্ছে কথা, কারণ তারা অ্যাপিল করবে। কিন্তু যেটা আপনি বললেন যে হয়তো জেলে না পাঠিয়ে তাকে সুপারভিশনে রাখা হবে, কিংবা জরিমানা করা হবে, কিংবা কম্বিনেশন করা হবে। হয়তো উনি জেলে যাবেন না এই মুহূর্তে, সেটা হয়তো হবে না, যেটা একেবারেই আনইউজুয়াল ঘটনা, যে এরকম একটা সিচুয়েশন একজন এক্স প্রেসিডেন্টকে জেলে পাঠিয়ে দেওয়া। কিন্তু রাজনৈতিক যে ইম্প্যাক্ট, যে তারা যে প্রচার শুরু করেছে গতকাল থেকে, আমরা দেখছি যে মিডিয়াতে দুদিক থেকে কথা হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে রিগড জুডিশিয়াল সিস্টেম, রিগড কথাটি দেখবেন যে ট্রাম্প যখনই কোনো কিছু পারেন না, ইলেকশনে যখন হেরেছেন তখনও সেটা ইলেকশন সিস্টেম ওয়াজ রিগড, এখন জুডিশিয়াল সিস্টেম ইজ রিগড বিকজ ভার্ডিক্টটা তার পক্ষে যায়নি। তিনি হয়তো ভেবেছিলেন যে এটা 50-50 স্প্লিট হবে, কিছু হবে, কিন্তু 34 হয়ে গেছে, এটা তার এক্সপেকটেশনের বিয়ন্ডে চলে গেছে। তো ওনার যে কথাবার্তার ধরন, এটা নতুন কিছু নয়। এবং আমার মনে হয় না নভেম্বরের ইলেকশনে আমরা দেখছি যে রিপাবলিকান পার্টির মধ্যে আপনি দেখবেন যে যেটা তার বেস ছাড়া মার্কো রুবিও সহ বেশ কিছু লোকজন এখনো এই রায়টিকে ট্রাম্পের ফরে হয়ে কথা বলছে। এবং সেটা কেন করছে সেটাও আমরা জানি, যে তারা ইলেকশনে তার রানমেট হওয়ার জন্য কিংবা ফিউচার প্রসপেক্টটাকে রাখার জন্য। কিন্তু আবার অন্যদিকে অনেক নিউট্রাল রিপাবলিকান যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে ট্রাম্পের সাথে। ট্রাম্পকে অনেকেই বলছে যে তার সরে যাওয়া উচিত নির্বাচনে না আসার জন্য। তো এই একটা মিক্সড সিচুয়েশন হবে। কিন্তু 9 নভেম্বর মানে নভেম্বরের নির্বাচনকে তারা যেভাবে টার্গেট করছে, কিংবা ট্রাম্প যেটা বলছে সেটা হবে রিয়েল জাজমেন্ট, আমার মনে হয় না সাধারণ মানুষ এই মুহূর্তে, এক্সক্লুডিং দ্যাট 37%, সেটাকে বাদ দিয়ে সাধারণ মানুষ, আমার মনে হয় না আমেরিকাতে এখনো পলিটিক্যালি এরকম ব্লাইন্ড ফোল্ডেড যে এই ধরনের ঘটনার পরও ট্রাম্পকে নির্বাচিত করতে পারে। আপনার I'm going to ask you a question. Not popular, এবং অনেকেই হয়তো প্রশ্নটি পছন্দ নাও করতে পারেন, বাট ফর দ্য সেক অফ ইম্পার্শিয়ালিটি, নিরপেক্ষ থেকে একটি প্রশ্ন আমি করি। আমরা জানি ট্রাম্প বরাবরই ইলেকশনের রেজাল্ট অস্বীকার করে আসছেন, এটি নতুন কোনো ঘটনায়, এবং তার যে সমর্থকরা আছে অন্ধবিশ্বাস করে, এটিও আমরা মেনে আসছি। এবং দে আর ফ্যানাটিক। লিন্ডসে গ্রাহাম an idiot, Nikki Haley, what an idiot. I mean, I have no doubt about these things. গাজায় গতকালকে উনি লিখেছেন ফিনিশ দেম অল, একটি আমেরিকান বামে।
হোয়াট এ শেম, হোয়াট এ ডিসগ্রেস। ওকে, আসছি একটু অন্য প্রসঙ্গে। ট্রাম্প যেটি দাবি করছেন যে তাকে অন্যায়ভাবে ঠকানো হয়েছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, আপনি কি মনে, এবং তার কাছ থেকে 2020 সালের ইলেকশনটি চুরি করা হয়েছে, এই যে রায়টি হলো, এটিতে 14টি কাউন্টের 14টিতেই তাকে দোষী সাব্যস্ত করা হলো। এমন একটি, দিস ইজ দ্য উইকেস্ট কেস বাই দ্য ওয়ে, তার সামনে কিন্তু আরও অনেক কঠিন কঠিন কেস আছে। দিস ইজ দ্য উইকেস্ট, সবচেয়ে দুর্বলতম কেস। এইখানে 24টাতেই তাকে ফাঁসানো হয়েছে এবং দোষী সাব্যস্ত করা হয়েছে, জুরি করেছে। নাও অনেকে আর্গু করতে পারে যে বাই ডুইং দিস, Biden administration is stealing the election chances from Trump for 2024. Your response? You don't have much time. I have like a minute. Do you believe that? আমি এগ্রি করি না এই জন্য, যেটা বাইডেন স্টিল করবার কিছু নেই, যেটা জুডিশিয়াল সিস্টেম আমরা সবসময় উইথ দ্য ফুল রেসপেক্ট উই নো দ্যাট ইন্ডিপেন্ডেন্টলি তাদের রায় দিচ্ছে, এবং এখানে একটা পার্সেন্টেজ অফ ইলেকশনের ইনফ্লুয়েন্স কিছু লোকের জন্য সেটা ইম্প্যাক্ট আনতে পারে। আপনি যেটা বললেন, এখনো অনেকগুলো কেস আছে, এটা সবচেয়ে মিনিমাল একটা কনভিকশন ছিল, যেখানে আমরা হয়তো রায়ের ব্যাপারটাকে এত সিরিয়াস হবে কিংবা এইভাবে যাবে সেটা চিন্তা করেনি, অনেকেই করেনি, জুরিদের ভার্ডিক্টে এভাবে আসবে। কিন্তু আপনার কিছু বলতে যাচ্ছেন, বলেন। হ্যাঁ, আমি প্রসঙ্গ পরিবর্তন করবো, তার একটু বলে নিই, আমি আসছি এই প্রসঙ্গে। আনফর্চুনেটলি আমাদের হাতে দুটি অপশন। একজন জো বাইডেন, যে 23.5 ঘন্টা মনে হয় ঘুমিয়েছিলেন, আধা ঘন্টা জেগেছিলেন, সেই জেগে থাকাটাও কতখানি কার্যকর সেটি নিয়ে অনেকের সন্দেহ আছে, এটি একটি ব্যাপার। আরেকজন উন্মাদ, যিনি 23.5 ঘন্টা উন্মাদনায় থাকেন, আর যে আধা ঘন্টা তার হাতে থাকে, ওখানে ওই কোথায় থাকেন তিনি, এটা বোঝা মুশকিল। সো দিজ আর দ্য টু চয়েসেস উই হ্যাভ, আনফর্চুনেটলি। মানে দিস ইজ ওয়ার আমেরিকা হ্যাজ কাম ডাউন টু। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আমি যাব পাটোয়ারি, প্রফেসর পাটোয়ারি, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে রায় ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, এই রায়ে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কী ধরনের প্রভাব পড়তে পারে, বিশৃঙ্খলার আশঙ্কাও একেবারে কি উড়িয়ে দেওয়া যায় কি না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু শেয়ার করি আপনার সাথে, যে আজকে যে ইকোনমিস্ট যে পুল এবং ট্রাম্প 46%, আজকে ভার্ডিক্ট দেওয়ার সময় ইউ গভর্নমেন্ট যে পুলটা নিয়েছে, সেখানে দেখা গেছে 27% ভোটার বলেছে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তারা ট্রাম্পকে ভোট নাও দিতে পারেন, রাইট? অন্যদিকে 26% বলছে যে দোষী হলেও তাকে ভোট দিবে, আর 39% বলেছে সে দোষী বা নির্দোষী হোক, এতে তাদের ভোট দেওয়ার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স। আর এবিসি যেটা বলছে, এবিসি পোল টেকেন আর্লিয়ার বলছে যে 80% ট্রাম্পের সমর্থকরা বলেছে সে দোষী হলেও তাকে ভোট দিবে, আর 16% বলেছে তারা পুনর্নির্বাচনে তাকে বিবেচনা করবে ভোট দিবে কিনা, আর 4% বলেছে তারা তাকে সমর্থন করবে না। এরা কিন্তু সব ট্রাম্পের সমর্থক। সুতরাং 4% তো যদি এখান থেকে সরে যায়, ইভেনচুয়ালি সে তো দোষী সাব্যস্ত হয়েছে, সরে যায়, তাহলে এটা কিন্তু বিরাট একটা এফেক্ট হবে। আর যে মার্গারেট ল স্কুলের যে পুল, সেখানে বলেছে ট্রাম্প নির্দোষ হলে সে বাইডেনকে 6 পয়েন্টে বিট করবে, আর ট্রাম্প দোষী হলে বাইডেন তাকে 4 পয়েন্টে বিট করবে। কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা এখানে কি বলছে, যে রয়টারের পুল বলছে যে ট্রাম্প দোষী হলে বাইডেন 2 পয়েন্ট এগিয়ে যাবে, আর ট্রাম্পের যদি জেল হয় তাহলে ট্রাম্প এগিয়ে যাবে 6 পয়েন্ট। সুতরাং জেল হবে কি হবে না, কি যেটা হবে তার উপর কিন্তু একটা ইলেকশনে একটা এফেক্ট হইতে পারে। তো আমি যেটা মনে করি যে ইভেন আপনার 6 ব্যাটল গ্রাউন্ড স্টেটে যেটা হচ্ছে, এবং তারা বলেছে সেখানে ট্রাম্প দোষী হলে তবে 7% অফ হিজ সাপোর্টার বলেছেন তারা বাইডেনকে ভোট দিবে। এই যে একটা শিফট, এই শিফটটা হতে পারে। তবে এখন থেকে নভেম্বর পর্যন্ত এখনো সময় আছে। আপনি যে কথাটা বলেছেন এটা আমরা আগেও আলোচনা করেছি। দুইজন ক্যান্ডিডেটকে ওভারওয়েলমিং মেজরিটি অফ আমেরিকান ভোটার্স তারা চাচ্ছে না যে এই দুইজন ক্যান্ডিডেট হোক। পার্টিকুলারলি বাইডেনের ব্যাপারে 62% অফ দি ডেমোক্রেটস দে প্রেফার অ্যানাদার ক্যান্ডিডেট। এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তো ভাই অপশন আছে, কি করব আমরা সেটা আছে, সেটা আলোচনা এখন আমরা নাই গেলাম। তো ইভেনচুয়ালি আমাদেরকে শেষ দিন আমাদের দেখতে হবে ওই মিডল ইস্ট ইস্যুটা যদি আমরা বাদ দেই, দুইজনেই
মোটামুটি একই ধরনের, স্ট্র্যাটেজিক্যালি আমেরিকান ফরেন পলিসি একই ধরনের, রাইট? একজন একটু মোর ওয়ার্স লাইক প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড দেন প্রেসিডেন্ট বাইডেন। এর উপর তাদের উপর তো প্রেশারও আসবে, আমি এটা অন্য আলোচনায় নিয়ে আসবো। কিন্তু এটা যে এটা একটা বিরাট ব্যাপার আর কি, এটা দুইজনকে ইমপ্যাক্ট করবে বলে আমার ধারণা। আমি আপনার সাথে একমত কিছু ক্ষেত্রে না। আমাকে যদি অপশন দেওয়া হয় যে ভোটে দাঁড়িয়েছেন বাইডেন এবং ট্রাম্প, আমি কাকে ভোট দিব? আমি ভোট দিব কোক জিরোকে। I will vote for Coke Zero, not Biden, not Trump, and I'll tell you why. Okay. I would vote for somebody like AOC, Alexandria Ocasio-Cortez. I would love to vote for her. Do you know why? এমন না যে উনি এখনকার সময়ের উজ্জ্বলতর নক্ষত্র তারকা। No, not for this reason. At least I can have a conversation with her. These two idiots, you cannot have a conversation. Neither Trump nor Biden. একজন হচ্ছে সুপার অ্যারোগেন্ট অ্যান্ড ধাপ্পাবাজ ট্রাম্প, আরেকজন হচ্ছে সুপার জায়নিস্ট। আমেরিকার প্রোটেকশন না দেখে উনি নিজের মতামত অনুসারে করছেন, কারো কথাই শুনছেন না। আপনি হয়তো জেনে থাকবেন আজ সকালে একদল জাজ বলেছেন দে আর নট লাইক ইন বাইডেন্স পলিসি, এবং তারা জাজ, আপনারা দুজনেই জানেন যে জাজরা কিন্তু আইন অনুসারে এই ধরনের বক্তব্য দিতে পারেন না। এই জন্য বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একদল জাজ। আমেরিকার ইতিহাসে দিস ইজ আনপ্রেসিডেন্টেড, এই ধরনের ঘটনা হয় না। একের পর এক বাইডেন প্রশাসনের লোকজন চলে যাচ্ছে, কাজ ছেড়ে দিচ্ছে, যেখানে এটি তাদের ক্যারিয়ার। কেন কাজ ছেড়ে দিচ্ছে? বিকজ তারা যেই জিনিসটা দেখছেন সেটি তারা বলছেন যে তার যে খুব কাছের, বাইডেনের সবচেয়ে কাছের এক মহিলা, আফ্রিকান ওমেন, শি ইজ এ স্পোকস পারসন কাইন্ড থিংস ফর বাইডেন প্রশাসন, উনি কাজ রিজাইন করেছেন গতকাল। উনি বলেছেন আমি জানি না ডিসপিউটের এখানে কি আছে। বাইডেন প্রশাসন বলছেন যে যেই ছবিগুলো আমরা দেখছি, ইমেজগুলো দেখছি, এটা বিশ্বাসযোগ্য না, অথবা ডিসপিউটের ব্যাপার আছে। উনি বলছেন আমি এখানে কোনো ডিসপিউটের ব্যাপার দেখছি না, দিস ইজ ডে লাইট। তার কারণ 40টা বাচ্চা হত্যা করেছে হামাস, মাথা কেটে ফেলেছে, এটা নিয়ে ব্যাপক গল্প ফাঁদা হয়েছিল, কিন্তু তার কোনো সত্যতা পাওয়া যায় নাই। ইটস নট ট্রু, ইটস টোটালি ফলস, ইটস এ জায়নিস্ট মুভমেন্ট। এবং বাইডেন নিজে পর্যন্ত বলেছেন বাচ্চাদের বিহেড করা হয়েছে, গলা কেটে ফেলা হয়েছে। যেটি হয়নি সেটি নিয়ে আমরা রাফাতে যেদিন আক্রমণ হলো পরশুদিন দেখলাম বাবা তার বাচ্চাকে তুলে ধরেছেন, তার মাথাটি নেই। দিস ইজ ফ্যাক্ট, দিস হ্যাপেন্ড। আমি গাজার ব্যাপারে প্রসঙ্গে চলে যাব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। আসছি ছোট্ট একটি বিরতির পর। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতি পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম গাজার যুদ্ধ পরিস্থিতি এবং সিজ ফায়ার নিয়ে যেই প্রস্তাবনা ইসরায়েল দিয়েছে, আসলে জো বাইডেন দিয়েছে ইসরায়েলের মাধ্যমে, মাই ওয়ার্ড, বাট ওনার কথা হচ্ছে ইসরায়েল দিয়েছে। এটি ব্রোকার করেছে কাতার এবং এটি এখন হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং কি আছে আমরা প্রথমে শুনে নেব। বাইডেন একটু লম্বা, কিন্তু এটা শোনাটা আপনাদের সবার জন্য খুব দরকার। স্ট্রেট ফ্রম whitehouse.gov, চলুন দেখে নিন। I want to give an update on my efforts to end the crisis in Gaza. For the past several months, my negotiators of foreign policy, intelligence community, and like have been relentlessly focused, not just on a ceasefire that would inevitably be fragile and temporary, but on a durable end of the war. That's been the focus, a durable end of this war. One that brings all the hostages home, ensures Israel's security, creates a better day after in Gaza without Hamas in power, and sets the stage for a political settlement that provides a better future for Israelis and Palestinians alike. Now, after intensive diplomacy carried out by my team,
In my many conversations with leaders of Israel, Qatar, and Egypt, and other Middle Eastern countries, Israel has offered a comprehensive new proposal. It's a roadmap to an enduring ceasefire and the release of all hostages. This proposal has been transmitted by Qatar to Hamas. Today, I want to lay out its terms for the American citizens and for the world. This new proposal has 3 phases. The first phase would last for 6 weeks. Here's what it would include: a full and complete ceasefire, a withdrawal of Israeli forces from all populated areas of Gaza, release of a number of hostages, including women, the elderly, the wounded, in exchange for release of hundreds of Palestinian prisoners. There are American hostages who would be released at this stage, and we want them home. Additional, some remains of hostages who have been killed would be returned to their families, bringing some degree of closure to that terrible grief. Palestinians, civilians would return to their homes and neighborhoods in all areas of Gaza, including in the north. Humanitarian assistance would surge, with 600 trucks carrying aid into Gaza every single day. With the ceasefire, that aid could be safely and effectively distributed to all who need it. Hundreds of thousands of temporary shelters, including housing units, would be delivered by the international community. All that and more would begin immediately. During the 6 weeks of phase 1, Israel and Hamas would negotiate the necessary arrangements to get to phase 2. ওকে, ফেজ 2 আমরা দেখব কিছুক্ষণের মধ্যে। আমি যাব আয়েশা দেওয়ান আপনার কাছে। এই যে যুদ্ধবিরতির কথা 3টি ধাপের কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন, বিলিভেবল, কতখানি বিশ্বাসযোগ্য, এবং আপনার ইনিশিয়াল রিঅ্যাকশন আফটার লিসেনিং টু দিস? আচ্ছা, ইনিশিয়াল রিঅ্যাকশন অবশ্যই যখনই আমরা জানতে পেরেছি, ইটস লাইক আমার মনে হয় এই সময়ে আমরা চাচ্ছিলাম যেভাবেই হোক একটা সিজফায়ার হোক এবং যুদ্ধবিরতি ঘটুক। এটা নিয়ে আজকে বহুদিন ধরে আলোচনা হচ্ছে, চেষ্টা হচ্ছে না। কারণ পেছনে যাই থাকুক, এই মুহূর্তে যুদ্ধ বিরতি হবার দরকার, যুদ্ধ বন্ধ করবার দরকার, সেটা সবার আগে। কারণ এই সময়ে আমার মনে হয় এর চাইতে মানবতা লঙ্ঘন করার মতো ঘটনা আর পৃথিবীতে কোনো কিছু হচ্ছে না, যেটা প্যালেস্টাইনে হচ্ছে, যেটা আমরা দেখছি এই মুহূর্তে। তো এর রিয়াকশনে যে কোনো ধরনের ইনিশিয়েটিভ যেটা এটাকে প্রিভেন্ট করবার জন্য আমরা করতে পারি, সেটা অবশ্যই একটা ভালো খবর পুরো মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে। তো সেদিক থেকে এটা অবশ্যই শোনার সঙ্গে সঙ্গে এই রিয়াকশনটা হচ্ছে খুব পজিটিভ, যে যাই হোক একটা কিছু হচ্ছে। এবার প্রস্তাবের মধ্যে আমি শুধু একটা কথা এখানে তুলে আনতে চাই পুরো বক্তব্যের জন্য। ফেজগুলো যে বলেছে, উনি যে কারণটা দিয়েছেন যে এই মুহূর্তে এটা করার, কারণ এই প্রস্তাব কিন্তু অনেকদিন ধরে আসছে যে আমেরিকা থেকে একটা প্রস্তাব আসুক, এবং আমেরিকা যদি পুশ করে তাহলে নিশ্চয়ই ইসরায়েলের সাথে একটা করলে এটা আমরা সিজফায়ারে যেতে পারি। কিন্তু সেটা বহুবার ব্যর্থ হয়েছে, এই কথাগুলো আলোচনায় এসছে কিন্তু কিছু হয়নি। উনি যেটা এখন বলছেন যে ইসরায়েলিদের এই মুহূর্তে সংখ্যামুক্ত থাকার ব্যাপার, কারণ হচ্ছে হামাস এখন আর তত স্ট্রং নয়। যেই ঘটনাটি ঘটেছিল, যে ঘটনার সূত্র ধরে এই যুদ্ধ শুরু হয়েছে, সেরকম আরেকটি ঘটনা ঘটাবার ক্ষমতা এই মুহূর্তে হামাসের নেই। তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ হাস্যকর মনে হয়েছে, যে আসলে হামাসের নেই এটা কথা নয়, হামাস এখনো একইভাবে করতে পারে চাইলে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এই মুহূর্তে তাদের এই ডিসিশনের বদলের জন্য তারা যে এই তড়িঘড়ি করে কিংবা এই মুহূর্তে এখন পুশ করছে যে না আমাদের এটা করতে হবে, 6 উইকস এর একটা যুদ্ধবিরতি দিতে হবে, ফেজ 1 ফেজ 2 একটা প্ল্যান দিচ্ছে সারা ওয়ার্ল্ডের সামনে। এই ঘটনাটিকে জাস্টিফাই করবার জন্য সারা বিশ্বের যে প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেটাকে জাস্টিফাই করবার জন্য এখন হামাসকে দুর্বল করে দেখিয়ে বলছে যে না এখন ইসরায়েল সংখ্যামুক্ত, তাই আমরা এই পথে যেতে পারি। এটা আমি এগ্রি করি না, আমার মনে হয় না যে এটা আদৌ সত্যি কোনো ব্যাপার। কিন্তু যাই থাকুক পেছনের কথা, কিন্তু এটা অবশ্যই আশার ব্যাপার, এবং আমরা আশা করছি যে এই যেটা এখন হামাসের রেসপন্সের জন্য ওয়েট করছে, এই 6 উইকস এর ফার্স্ট স্টেপটা যদি খুব পজিটিভ হয়, সেটা মানুষের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবার সুযোগ হবে, যে না কিছু একটা হচ্ছে, অ্যাটলিস্ট কোথাও একটা আমরা পজিটিভ কোনো ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। আমি এভাবে দেখতে চাই এই মুহূর্তে। এবং আমি যে প্রশ্নটা আপনি করেছিলাম কতখানি বিশ্বাসযোগ্য,
তার কারণ আমি আপনাকে বলি। ইসরায়েল ইজ এ রোগ কান্ট্রি, এটি পচে যাওয়া একটি দেশ। গণতন্ত্রের কথা বলে থাকে মিডল ইস্টে একমাত্র গণতান্ত্রিক দেশ, দ্যাটস নট ট্রু। একমাত্র ফ্যাসিস্ট রাইট উইং কান্ট্রি ইসরায়েল ইন দ্য মিডল ইস্ট, ইন দ্য গ্লোবাল সাউথ। তার প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার অনেক রকম সুবিধা, সব রকম সুবিধা তার আছে, কিন্তু তাদের ইচ্ছে হলো অন্যটি, জায়নিজম, এক্সপ্যানশন, এবং এটি একটি অন্যতম ব্যাপার। এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এটি বিশ্বাসযোগ্য কেন নয়, তার কারণ হচ্ছে এটি করতে তো এতদিন লাগার কথা ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেরকম বলেছেন, আমি আপনার সাথে একমত, হামাসের ওই ক্যাপাসিটিই নেই। দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা দুজনেও হয়তো পড়েছেন অলরেডি, নর্ম ফিঙ্কেলস্টাইনের একটি নতুন বই বেড়েছে গত পরশু। বইটির নাম হচ্ছে দ্য বিগ লাইজ। উনি হচ্ছেন, তার বাবা মা কিন্তু হলোকস্টে মারা গেছেন, দে লস্ট দেয়ার লাইফ, হলোকস্ট সার্ভাইভারের সান। হি ইজ এ প্রফেসর, খুব স্বনামধন্য। উনি বেশ কিছু কথা সেখানে তুলে ধরেছেন যে হামাসের এই ক্যাপাসিটি কখনোই ছিল না, কিন্তু ইসরায়েল এটাকে বাড়িয়ে ফাঁপিয়ে ফুপিয়ে দেখায় যাতে তারা জাস্টিফাই করতে পারে অ্যাটাক, এবং সবসময় মানে ভীত সন্ত্রস্ত রাখতে পারে প্যালেস্টাইনিয়ানদেরকে। এটি কারসাজি। আরও অনেক বড় ব্যাপার আছে। এই কথাটি এই কারণে বললাম যে তার সামনে, বাইডেনের সামনে ইলেকশন, কিন্তু 2024 ইলেকশন, হিজ সিচুয়েশন ইজ নট গুড। আমরা একটি পরিসংখ্যান এখনই দেখব, সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু 2008 সালে যখন ওবামা 2008 সালে যখন ওবামা নির্বাচিত হয়েছিলেন, তখনও একটি অপারেশন চালাচ্ছিল গাজাতে ইসরায়েল, তার নাম ছিল অপারেশন সামার রেইনস। আপনাদের মনে থাকার কথা, 2006 সাল থেকে চলছিল, 18 মাস ধরে চলছিল সেটি। ইলেকশন জিতলেন ওবামা এবং ফোন করলেন সেই সময়ের ইসরায়েলি প্রাইম মিনিস্টার, নাম হচ্ছে অহুদ অলমার্ট, যে আমার ইনগুরেশন হচ্ছে জানুয়ারির 5 তারিখে বা 6 তারিখে, এই যে যুদ্ধটা চলছে সেটা থামতে হবে এখনই, কারণ আমি কোনো ডিস্ট্রাকশন চাই না। দ্যাট ওয়াজ দেন, ব্যাক দেন, দিস ইজ ওবামা। তার আগে কিন্তু যুদ্ধ চলছিল। সিমিলার সিচুয়েশন, সামনে ইলেকশন, অ্যান্ড উই নো দ্য কনসিকুয়েন্সেস হোয়াটস গোইং টু হ্যাপেন। প্রফেসর পাটোয়ারি, আমি আপনার কাছে যাব। প্রেসিডেন্ট বাইডেন যে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা পুনর্গঠনের কথা বলছেন, কোন বাস্তবতায় ইসরায়েল এই প্রস্তাবগুলো মানবে, কেন মানবে, এর যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কি তাদের? তারা তো সম্পূর্ণ জায়গাটাই দখল করে আছে, সম্পূর্ণই তাদের হাতে। ওয়াই উড দে এগ্রি? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে যুদ্ধবিরতির যে প্রস্তাবগুলো এসেছে এখন, যেটা প্রেসিডেন্ট বাইডেন সাহেব বললেন, এই ধরনের প্রায় কাছাকাছি এই ধরনের প্রস্তাবের আগে এসেছিল, এবং যেটা ইসরায়েল রিজেক্ট করেছিলেন। কিন্তু এখন কেন এই জন্য বলি যে ইসরায়েলের প্রতি চাপ এবং আমেরিকান প্রেসিডেন্টের প্রতি চাপটা কি? আন্তর্জাতিক আদালত রাফার উপর আক্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে, এবং আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর যেই নেতানিয়াহু এবং তার মিনিস্টারের উপরে যে প্রস্তাব দিয়েছে ফর অ্যারেস্ট ওয়ারেন্ট, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড অলরেডি রিকগনাইজ করেছে, এবং আপনি বলেছেন আর একটা কান্ট্রির দিকে যাচ্ছে। এই যে একটা আন্তর্জাতিক চাপ ইসরায়েলের উপর আছে। সেকেন্ড হলো, যুদ্ধবিরতির জন্য যে প্রগ্রেসিভ ডেমোক্রেট যারা আছেন, তাদের প্রেশার আছে বাইডেনের উপর। আমেরিকান ক্যাম্পাস সমূহে যে আন্দোলন চলছে প্যালেস্টাইনদের পক্ষে, যুদ্ধের বিপক্ষে, এটা একটা চাপ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সারা বিশ্বে আমেরিকার যে ভাবমূর্তি নষ্ট, যে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দেওয়া বা বিভিন্ন সময় করা ডাবল স্ট্যান্ডার্ড যে আমরা করে আসছি, রাইট? আর আগামী নির্বাচনে বাইডেনের পুনর্নির্বাচনের যে চ্যালেঞ্জ আসতেছে, পার্টিকুলারলি দি ইয়াং ভোটার, আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন, পুল দেখেন, এই সব কারণে তারা
এখন রাজি হয়েছে। কিন্তু এর আগে আপনার প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন যে কোনো আমেরিকান প্রেসিডেন্ট কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না, এবং আমার মনে হয় ওই কথাটা তখন সত্য ছিল, এখনো সত্য, ফিউচারে সত্য থাকবে। কিন্তু এখন যেহেতু নিজেদের উপর পড়েছে, ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। সারা বিশ্ব একদিকে নির্বাচনের একটা বিরাট সমস্যা এসে যাচ্ছে। আপনি পার্টিকুলারলি ইয়াং ভোটাররা আপনি যদি দেখেন, ইভেন ব্ল্যাক ভোটাররা, রাইট, ব্ল্যাক ইয়াং ভোটার, এরা শিফটেড এখন 28% পর্যন্ত চলে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি, যার যেখানে 82% ছিল এক সময়। এই সব কারণে দিস ইজ প্র্যাকটিক্যাল রিয়ালিটি। এই প্র্যাকটিক্যাল রিয়ালিটির জন্য এখন দেখেন, আমরা তো ডেমোক্রেটিক সোসাইটি, এখানে ওই ভোট কাউন্টস, রাইট, ওই ভোটের ব্যাপারে এইসব ব্যাপারে এখন রিয়ালিটিতে এসে যাচ্ছে। আমার মনে হয় এই প্রস্তাবটা যেটা হামাস বলেছে, হামাস তো ক্লিয়ারলি বলেছে যে প্রস্তাবের ভিতরে আমরা অ্যানালাইসিস করব, তবে এটা একটা শুভ সংবাদ। যদি এখানে পার্মানেন্ট সিজ ফায়ার এবং ইসরায়েল পার্মানেন্টলি সোলজার উইথড্র করে নেয়, তাহলে এটা পার্মানেন্ট একটা ব্যবস্থা হতে পারে, এটা তারা বলেছে। এবং তারা অনেক কম্প্রোমাইজও করেছে, বলছে ভবিষ্যতে গভর্নিং এর ব্যাপারে, সেই ব্যাপারেও তারা দেখবে। সুতরাং তারা এগিয়ে আসছে। ডিস্ট্রাকশন তো ভাই, সরি, ওকে, ঠিক আছে। আপনার সাথে আমি একমত। আরেকটি ব্যাপার এখানে বলে রাখা ভালো এই কারণে যে হামাস কিন্তু 2 সপ্তাহ আগে একটি সিজ ফায়ারের প্রস্তাব দিয়েছিল, এবং প্রস্তাবটি আসলে তাদের না, ইসরায়েলের প্রস্তাব যেটি, সেটিতে সাড়া দিয়ে বলেছিল আমরা এগ্রি করি এটার সাথে। ইসরায়েল কিন্তু তখন মানেনি। এই যে আজকে সকালে বাইডেন যেটি বলল, তার আগে গতকাল রাতে আমাদের রাতে আরেকটি প্রস্তাব হামাসের ছিল, সেটি হলো আমরা নিঃশর্তভাবে সিজ ফায়ার মানতে রাজি। বিলিভ মি, দিস ইজ অন ইসরায়েলি পোস্টে, ইসরায়েল জার্নাল পোস্টে এসেছে এটি, ওকে। সেই পোস্টে আরেকটি এসেছে, এবং এই জন্য আমি বলছি কতখানি বিশ্বাসযোগ্য। আরেকটি রিপোর্ট এসেছে যে বেঞ্জামিন নেতানিয়াহু আরও 7 মাস চালিয়ে যেতে চান এই যুদ্ধ। সো কনফ্লিক্টিং নিউজ, উই ডোন্ট নো। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব। তার আগে আমি একটা ব্যাপারে এটার সাথে একটু যুক্ত করতে চাই যে আমাদের সবারই মতামত একই, যে আমরা জানি যে এখন আমেরিকা যে জায়গায় বসে আছে, কিংবা আমরা এটা নিয়ে বহুবার আলোচনা করেছি যে ফরেন পলিসি কখনোই শিফট হবে না, কিছুই হবে না, বাট এই মুহূর্তে নির্বাচনটাই সবচেয়ে বড় একটা ইস্যু বলেই বাইডেন হঠাৎ করেই এই এত বোল্ড একটা স্টেপ, এবং এটিও করতো না কোনো কিছু কিন্তু ম্যাটার করে না। আপনার সাথে আমি 1000% মানে একমত, বিকজ এতদিন পরে বাইডেনের একটি রিয়ালাইজেশন এসেছে যে হি ইজ গোয়িং টু লুজ দিস ইলেকশন, অ্যান্ড মোস্ট লাইকলি হি ইজ গোয়িং টু লুজ দিস ইলেকশন। এটি হবে সবচেয়ে হাস্যকর বিষয়। যেরকম আজকে গতকালকে রায় হয়েছে হাস্যকর, প্রথমবারের মতো একজন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে ফেলানিতে, ঠিক সেইভাবে এই 2024 ইলেকশনে আরেকটি অসম্ভব ব্যাপারে আমরা হয়তো দেখতে যাচ্ছি, সেটি হচ্ছে একজন ফেলেনি সাবেক প্রেসিডেন্টের কাছে বর্তমান প্রেসিডেন্টের পরাজয়। ইটস পসিবল, আই এম নট কিডিং, কারণ ড্যামেজ মে বি অলরেডি ডান। আমি একটি ছোট্ট একটি অংশ প্রতিবেদন দেখাবো যে হুতিরা যে আক্রমণ করছিল তাদের উপর প্রতি আক্রমণ করেছে আমেরিকা এবং ব্রিটেন একযোগে। চলুন সেটি দেখে নেওয়া যাক। Vowing to continue its maritime strikes as long as Israel's war on Gaza is ongoing. ওকে, ছোট্ট দেশ, কোনো সামর্থ্য নেই, দুর্ভিক্ষ চলছে, খাদ্যের অভাব, সব কিছু, অর্থের অভাব, তারা কিন্তু একটি মাত্র যারা একের পর এক আক্রমণ করে যাচ্ছে পশ্চিমা স্বার্থে, একটি তাদের দাবি, স্টপ দ্য ওয়ার, সিজ ফায়ার। আই হোপ তারা একটু শান্ত হবে এবং ইয়েমেনেও নর্মাল স্বাভাবিক জীবন ফিরে আসবে। আরেকটি হচ্ছে ইউরোপের দেশ একের পর এক প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে যাচ্ছে, এখন হলো স্লোভেনিয়া। ইসরায়েলকে অর্ধ সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। ইউরোপের মিত্র এখন যারা বন্ধু দেশ, তারাও কিন্তু হারাচ্ছে। আমি এই বিষয় প্রসঙ্গে এখন আলাপ করব না, আমি একটি স্ক্রিনশট দেখাতে চাই আপনাদেরকে। এটি হচ্ছে রাজনৈতিক অবস্থা। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেমাফোর একটি খুব ভালো নিউজ সোর্স, আপনারা দেখে নেবেন, আই ফলো ইট অনেক সময়। দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে 18 থেকে 30 বছর বয়সী 943 জনের উপর একটি জরিপ চালানো হয়েছে, যেখানে 49% বলেছে জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থে তাদের রিপ্রেজেন্ট করে না। আমার মনে হয় আপনারাও দুজনে এই ব্যাপারে একমত হবেন। 51% মতে দেশের রাজনৈতিক অবস্থা সাধারণ মানুষের জন্য কাজ করছে না। দেশের রাজনীতিবিদরা দেশের মানুষের জন্য কাজ করছেন না। 64% বিশ্বাস করেন আমেরিকার
পতন ঘটছে, কারণ যে অবস্থা থেকে আমেরিকা জন্ম হয়েছিল এবং সেখান থেকে রকেটের মতো এগিয়ে যাচ্ছিল, বিশ্ব নেতৃত্ব দিচ্ছিল, এখনও দিচ্ছে, বাট 64% মনে করেন যে আমেরিকা আসলে পতনের দিকে এগিয়ে যাচ্ছে। দিস ইজ 18 to 30, 18 থেকে 30 বছর বয়সী যারা ইয়াং ভোটার, 65% বিশ্বাস করেন দেশের প্রায় সব রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনা এমন হওয়ার পেছনে কে দায়ী? আগামী 20 থেকে 50 বছর পরে আমেরিকার ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আয়েশা দেওয়ান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি প্রথম। ধন্যবাদ। এবং এটার সাথে আমি পুরোপুরি একমত যে এই মিলেনিয়ালস এবং এই যে এজ গ্রুপটি আপনি মেনশন করেছেন, জেনজি, তাদের কিন্তু পুরোপুরি আমার নিজের আশেপাশে আমি যাদের সাথে কথা বলি, আমাদের বাচ্চাদের সাথে, সবারই কিন্তু একই ধারণা যে আমেরিকা ইজ গোয়িং ডাউনহিল। এবং তারা বলছে যে আমরা আমাদের জন্মের পর আমরা যে আমেরিকা পেয়েছি, ইটস ভেরি স্কেরি যে আমাদের ফিউচার কি হবে, আমরা যেই আমেরিকাতে এন্টার করছি, মানে ওদের ভবিষ্যতে তারা এখন যে সময়টা আসছে। তো পলিটিক্সের উপর তাদের যে একটা নেগেটিভ ভিউ তৈরি হয়েছে, এটার দুটো সাইড আছে। একটা হচ্ছে যে আমরা আগে দেখতাম যে 20 ইয়ার্স আগেও যদি আমরা দেখতাম, লোকজন কিন্তু পলিটিক্যালি এত অ্যাওয়্যার ছিল না। আজকে যে ক্যাম্পাসে এভাবে ইয়াং জেনারেশন অ্যাক্টিভ হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু এর আগে অন্য কোনো ঘটনা নিয়ে এত স্ট্রং ভাবে হয়নি, কিংবা ইয়াংদের আমরা এভাবে পলিটিক্যালি ইনভলভ হতেও দেখিনি। তো ওটা একটা পজিটিভ দিক বেরিয়ে এসছে, যেটা যে কোনো দেশেই যখন একটা ডাউনহিল সিচুয়েশন আসে কিংবা রাজনৈতিক অবক্ষয় যেটাকে আমরা বলি শুরু হয়, সেখানে সাধারণ মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা অনেক স্ট্রং কাজ করে। তো এটা একটা পজিটিভ দিক বেরিয়ে এসছে এই সমস্ত ঘটনা থেকে। আর যেটা বলছেন যে ফিউচার কি হবে নেক্সট 10 ইয়ার্স 20 ইয়ার্সে, দুটো দিক হবে। আমেরিকা ইজ নট গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, সেটা আমরা ডেফিনেটলি বুঝতে পারছি। আমাদের রাজনীতি যেভাবে আপনি বললেন যে দুজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমাদের সামনে আছে, কেউই আমাদের পছন্দের মানুষ হতে পারে না। আমরা এই ধরনের নেতৃত্ব চাই না, নতুন জেনারেশন আরোই চায় না। তো সেটা একটা অবশ্যই ফ্রাস্ট্রেশনের ব্যাপার। এবং আপনি যেটা বললেন ইন্ডিপেন্ডেন্ট ভোট দাও, আমি নিজে করেছি, প্রাইমারিতে আমি বাইডেনকে ভোট দেই, জাস্ট টু মেক দ্য স্টেটমেন্ট যে আমরা চাই না ক্যান্ডিডেট হিসেবে, যদিও আমি ডিভোটেড ডেমোক্রেট। এবং ইয়াং জেনারেশনের সবাই তাই করছে। আপনার মতো মানুষের সংখ্যা অনেক বেশি এবার। হ্যাঁ, অনেক বেশি। কিন্তু আপনি যেটা বলছেন যে নেক্সট 10 ইয়ার্স আমরা কোথায় দেখবো আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, দুটো হতে পারে যে একটা বিরাট পরিবর্তন আসবে এবং সেটা খুব নেগেটিভ ভাবে আমাদেরকে নিয়ে যাবে, এবং সেখান থেকে আবার উত্থান হবে, আমাদের নতুন জেনারেশন পলিটিক্সে ইনভলভ হবে। That's a very wishful thinking given the current situation. আমি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, বিদায় নিব আপনাদের কাছ থেকেও। তার আগে আমার ছোট্ট একটি অংশ আমি তুলে ধরবো। তার বিদায় নেওয়ার আগে একটি ছোট্ট মেয়ের আকুতি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাই দ্য ওয়ে, ভিউয়ার্স ডিসক্রিপশন ইজ অ্যাডভাইস। এটি সবার জন্য নয়। চলুন দেখে নিই। জানাবেন আপনাদের মন্তব্য কি। আমেরিকার সাম্রাজ্যের ছোট ছোট করে হলেও সাম্রাজ্যের পতনের দিকে যে এগিয়ে যাচ্ছে, আমি বলছি না, অনেকে তাই মনে করছেন। আমেরিকার বাইরে যারা থাকেন তারা না দেখতে পেলেও যারা এদেশে থাকি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফেডারেল পর্যায়ে প্রায় সব রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত। তারা যে মানবাধিকারের কথা বলে থাকেন সেগুলো শুধুই মাত্র বুলি। গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধের গোড়াতেই পচন ধরেছে এদেশে। দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থা কাজ করছে না। ইটস নাও ওয়ার্কিং ফর দ্য ইউএস। দুপক্ষই দুর্নীতিগ্রস্ত। তারা দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না, যেটি আপনারা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখলেন। যারা বেশিরভাগ ইয়াং জেনারেশন এটি মনে করছেন। আই এম টেলিং ইউ গাইজ, আপনাদের বলছি, গত 50 বছর আমেরিকা, ইউরোপ বা এখনকার যে অবস্থায় আছে আমেরিকা, আগামী 50 বছর পর সেই অবস্থানের ব্যাপক পরিবর্তন আসবে। 50 বছর পর আপনারা হয়তো অনেকে বিশ্বাসই করবেন না, এক সময় আমেরিকা এবং ইউরোপ বিশ্বের কেন্দ্র হিসাবে মূল্যায়ন করা হতো। জায়নিজমের মতো একটি বোকামির মতো সর্বশান্ত বিষয়কে এতটা গুরুত্ব দেওয়া, মধ্যপ্রাচ্যের ধ্বংসযজ্ঞ চালানোর ব্যাপারটি মানুষের কাছে মনে থাকবে এবং তখন মনে হবে মানুষ অনেকে বিশ্বাস করবে না, এটা বিশ্বাস করার মতো জিনিস হবে না তাদের কাছে। 50 ইয়ার্স ফ্রম নাও মানুষের মাথায় ধরবে না কিভাবে আপনারা এমন বিভ্রান্তিকর নেতৃত্বকে বেছে নিতে পারেন যারা সম্পদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ দেশ ইন দ্য ইউএস এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র, তাদের নেতৃত্বে এমন
মানুষ কিভাবে আসতে পারে, I'm talking about Trump, Biden and more, যা হতে পারত দরিদ্র যে কোনো নিরীপিত দেশের ব্যবস্থা, এই যেটা আপনারা সবাই একমত হবেন আমার সাথে। আপনারা অনেকেই হয়তো বলবেন তারা নিজেরা বলে থাকেন দিস গাইজ, এই যে বড় বড় নেতারা এই দেশের সভ্য, তারা বলেন তারা সভ্য, তারা ন্যায় বিচার, সত্য, মানবাধিকার এবং সম অধিকারের প্রবক্তা। আই টেল ইউ হোয়াট, 50 বছর পর এই পুরো সময়টি বিশ্বের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসাবে গণ্য করা হয়ে থাকবে, আর আমেরিকার কোনো গল্পই থাকবে না মেবি, বরং এই যে দৃষ্টান্ত স্থাপন করবে আমেরিকা আগামীতে 50 বছর পর যখন তাদের ডিক্লাইন থাকবে, তখন অন্য দেশের কাছে এটি একটি সতর্কবাণী হিসাবে মনে করা হবে। অন্য দেশরা মনে করবে সতর্ক হতে হবে, কারণ কিভাবে একটি সমৃদ্ধশালী দেশ, দ্য অ্যাডভান্স কান্ট্রি, দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কীভাবে এই ধরনের ভুলগুলি করতে পারে, কিভাবে এতখানি আত্মঘাতী হতে পারে। জায়নিস্টরা সবচেয়ে বড় ভুল হিসেবে যেটি করে বা করছে তা হলো তারা ভাবেন এবং তারা মনে করেন, তারা বিশ্বাস করেন প্যালেস্টিনিয়ানরা এক সময় এই সমস্ত জিনিস ভুলে যাবে, তারা নতুন জায়গায় চলে যাবে, দে উইল ফোর্স টু লিভ, বসবাস শুরু করবে সেখানে। প্যালেস্টিনিয়ানরা হয়তো ভুলে যাবে তাদের নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, দে লস্ট দেয়ার হাউস, দে উইল ফরগেট দ্য নেক্সট জেনারেশন, তারা এটা মনে করেন জায়নিস্টরা। কিন্তু না, প্রাণের ভয়ে বাড়ি ছাড়লেও এই যে প্যালেস্টিনিয়ানরা বাড়ি ছাড়ছেন, তারা অনেকেই কিন্তু তাদের বাড়ির চাবি নিয়ে চলে এসেছেন। দে হ্যাভ দ্য কিজ, হাউসটা নেই, বাসাটা নেই, বাট দে হ্যাভ দ্য কিজ। তাদের মনের মধ্যে গেঁথে আছে এই চাবি, এটি তাদের অস্তিত্বের প্রমাণ। এবং এই আত্মবিশ্বাসী প্যালেস্টিনিয়ানরা কখনোই ক্লান্ত হবেন না, তারা কখনোই রেস্ট নেবেন না, কখনোই বিশ্রাম নেবেন না, ততক্ষণ বিশ্রাম নেবেন না যতক্ষণ না তারা একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র করতে পারছেন। অ্যান্ড উই উইল নট রেস্ট ফ্রম দ্য মিডিয়া সাইড আনটিল প্যালেস্টাইন ইজ ফ্রি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।